বাংলাদেশের যদি কোনো আলেম এখন ঐক্যবদ্ধ হয় তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন? আলেমরা এত 16 বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা বসতে পারে না, আলেমরা খাইতে পারে না, তখন বললাম আলেমরা কেন বসে না। এখন আবার আলেম বসছে, আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই। বসছে ভালো কথা, আলেম বসুক, আলেম খাক, আলেম মিলাদ পড়ুক, আলেম নেতৃত্ব দিক, তাতে আমার কি সমস্যা? যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা, তাকে কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। তারপরে গোলাম আজম বলেন, কাদের মোল্লা বলেন, নিজামী বলেন, এর একটা মানুষের নামে 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী কোনো খাতায় ছিল না। তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে? বিএনপি এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে কি ক্ষমতা আসবে? বিএনপি। কিন্তু বিএনপির একটার পর একটা ভুল আমরা দেখতে পাচ্ছি। বিগত 15-16 বছরে আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলিনি, কারণ বিএনপিকে আমরা ভুল করেছি। বিএনপিকে আমরা যতটা সম্ভব সাপোর্ট দিয়েছি, কিন্তু এখন আমাদের কথাগুলো বিএনপির বিরুদ্ধে যায় অনেক সময়। কিন্তু আমাদের বক্তব্যগুলো বিএনপির বিরুদ্ধে যাওয়ার কারণটা কি? যখন বিএনপি জনগণের ভাষার কথা না বলে, কারণ আমরা জনগণের প্রতিনিধিত্ব করি যারা আমরা সাংবাদিক, আমরা কোনো দলের না। এখন আপনি বলবেন ওই দলের সেই দলের না, আসলে কোনো দলের না। কোনো দলকে পছন্দ করা এক জিনিস, আর কোনো দলের ডেডিকেটেড কর্মী হওয়া এক জিনিস। আমরা অল টাইম রাষ্ট্রের পক্ষে থাকি, রাষ্ট্রকে সংস্কারে আমরা বড় ভূমিকা রাখতে চাই, কারণ এই রাষ্ট্র টিকে থাকলে আমরা টিকে থাকবো। কোনো দলকে নিয়ে আমরা এত খুশি হতে চাই না। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে মূল আলোচনায় চলে যাই। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন, সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার। আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন, এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে। এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল। আমি প্রায় একটা কথা বলি, আগে অনুমান করে বলেছি, আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে, সেটার ভিত্তিতেই বলছি। বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন। বরিশালে এসে আলোড়ন সৃষ্টি করে গেলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এবং বৃহত্তর বরিশালের রাজনীতিতে সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট বরিশালের এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আমি লক্ষ্য করলাম। দর্শক, বরিশালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা, সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি। একটা বিষয় নিয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন, সেটি হলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল বরিশালে চরমোনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন জামাত ইসলাম চরমোনাই ঐক্যবদ্ধ হয়েছে বা একত্রিত হয়েছে, এবং যে সমস্ত ইসলামিক দলগুলো রয়েছে সবাইকে একত্র হওয়ার বা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আর এ নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটু তোলপাড় সৃষ্টি হয়েছে, এক দলের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন আসলে ইসলামিক দলগুলো একত্রিত হচ্ছে? আসলে অন্য দলের মাথা খারাপ হওয়ার পিছনে কারণটা কি হতে পারে? একটু কমেন্ট বক্সে আপনারা জানান তো। ইসলামিক দলগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে কি তাদের বোঝেন নেই ক্ষমতা পেতে কষ্ট হবে? তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশের যদি কোনো আলেম এখন ঐক্যবদ্ধ হয় তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন? আলেমরা এত 16 বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা বসতে পারে না, আলেমরা খাইতে পারে না, তখন বললাম আলেমরা কেন বসে না। এখন আবার আলেম বসছে, আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই। বসছে ভালো কথা, আলেম বসুক, আলেম খাক, আলেম মিলাদ পড়ুক, আলেম নেতৃত্ব দিক, তাতে আমার কি সমস্যা? যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা, তাকে কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। তারপরে গোলাম আজম বলেন, কাদের মোল্লা বলেন, নিজামী বলেন, এর একটা মানুষের নামে 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী কোনো খাতায় ছিল না। তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে? প্রথমত একটা বিষয় হচ্ছে সাগর ভাই, 5ই আগস্টের পূর্বে বাংলাদেশটাই ঐক্যবদ্ধ ছিল, কারণ এখানে একজন এমন জগদ্দল পাথর ছিল ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা, যার ইস্যুতে বাংলাদেশের ডান নাই, বাম নাই, বিএনপি নাই, জামাত নাই, চরমোনাই নাই, হেফাজত নাই। যেহেতু সবাই ভিকটিম ছিল, সবাই ঐক্যবদ্ধ ছিল। স্বভাবত কারণেই যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, এবং হারিয়ে গিয়েছে বলতে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে, তো তখন এই জায়গাটায় আওয়ামী বিরোধী মানুষগুলো একত্রে একই সাথে থাকবে, একই সাথে বসবে, একই সাথে খাবে, এই কল্পনা করাটাও যেমন অন্যায়, পাশাপাশি এটা হওয়ার সুযোগও নাই। কারণ হচ্ছে আপনার তো প্রতিদ্বন্দ্বী হবে, গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে, নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির জায়গা থেকে সর্বোচ্চ বড় দল ভোট পাওয়ার চিন্তা করবে, ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে। জামাত চিন্তা করবে নির্যাতিত দল, তাদের এত মানুষ ফাঁসি হয়েছে, তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, এই মানুষগুলোর কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখা কখনোই খারাপ কিছু নয়। তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলও তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তাদের প্যাটার্ন হয়তো কিছুটা চেঞ্জ করেছে, যে কারণে আমাদের সামনে ভেসে উঠছে যে অনৈক্য হয়ে যাচ্ছে কিনা। এখন দায়িত্ব আপনার দলের দায়িত্ব আপনার, আমার দলের দায়িত্ব আমার, যেটা আমাদের মুন্নিয়াপা একটু আগে ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলেন, যে আপনার দলে যদি খারাপ কিছু থাকে সেটা তো আপনাকেই সংশোধন করতে হবে। আপনার দলের মধ্যে ভালো যদি কেউ কিছু করে থাকে সেটা তো সেই দলকেই করতে হবে। যেমন আমি নিজে আজও বলছি, আপনাকে মিডিয়ার সামনে পেয়েছি বিদায় আমি একদম এটা জনগণকেও ক্লিয়ার করার উদ্দেশ্যে বলছি, বিএনপিকেও ক্লিয়ার করার উদ্দেশ্যে বলছি। আমি বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি।
আমি বিএনপি করি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি। এর বাইরে অনেক বিএনপিকেই আমি দেখি নব্য বিএনপি যারা মূলত তাদের আদর্শের ভিতরে বিন্দুমাত্র নাই, কিন্তু তাদেরকে বিক্রি করে কোনো পদ পদবি মানে রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধা পেতে চায় এবং পেতে গিয়েই এই দুর্ঘটনাগুলো তারা করে বেড়াচ্ছে, যেটার জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটা আপনি ইতিমধ্যেই দেখেছেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব গত 2 দিন আগে, বেশি দিন না, 89তম শহীদ জিয়ার মানে জন্মবার্ষিকী উপলক্ষে তিনি অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এত কঠোর বক্তব্য কোনো সময় তিনি দেন নাই। তিনি বারবার বলেছেন আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণ ডিসাইড করবে যে কে আসবে কে আসবে না। এমনকি তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন আগামী নির্বাচন এত সহজ হবে না, বিএনপি ক্ষমতায় আসবে আসবে না এর কোনো নিশ্চয়তা নাই, অতএব জনগণের কাছে যেতে হবে। এবং তারা বলেছেন আপনারা এমন কিছু কাজ করবেন না যাতে বিএনপি ক্ষমতায় আসতে কিংবা বিএনপি সরকার গঠন করতে বাধাগ্রস্ত হয়। তার মানে দলের যে দায়িত্বে আছেন তিনি চাচ্ছেন না এই দেশে চাঁদাবাজ হোক, সন্ত্রাস হোক, কোন আলেমের বিরুদ্ধে বক্তব্য দিন, তিনি চাচ্ছেন না এদেশে কোনো ধরনের ওই মুক্তিযুদ্ধের ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু এগুলো টেনে এনে আবার নতুন করে সংঘাত সৃষ্টি করেন। এটা তারেক রহমান চায় না, আমি অন্তঃকরণে বললাম। আমি বিশ্বাস করি এটা খালেদা জিয়া চায় না। গত প্রায় 16 বছর যেই মানুষগুলোর জন্য আমি কথা বলেছি, সেই মানুষগুলোর বিরুদ্ধে আমি বিএনপি করলেও কোনোদিন বলতে পারবো না, তাহলে তো আমি তো টুয়াইস ভেজ হয়ে গেলাম। কারণ আমি যখন আওয়ামী লীগের বিরোধিতা করেছি তখন আমার প্রয়োজনে জামাতের পক্ষে বলতে পেরেছি, যুদ্ধাপরাধী ইস্যুগুলো যে সাজানো নাটক ছিল সেটার প্রতিবাদ করতে পেরেছি। কিন্তু আজকে আমি হীন স্বার্থে কোন পদ পদবীর লোভে কিংবা এমপি মন্ত্রী হওয়ার জন্য দলের কোনো একজন ব্যক্তি কিংবা ভারতের দালালদেরকে খুশি করার জন্য তাদের বিরোধিতা অন্তত ডক্টর ফয়জুল করবে না, এবং এটা বিএনপি পছন্দ করে না। খালেদা জিয়ার মুখ থেকে কোনো ধরনের শব্দচয়ন হয় না যেই শব্দচয়নে ঐক্য বিনষ্ট হয়। আপনি জানেন বাংলাদেশের মানুষ এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলে ঐক্যের মহাপ্রতীক। শুধু প্রতীক নয়, বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি আছে যার নামের উপর ভিত্তি করে বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, যে কোনো ব্যক্তি তাকে সম্মান করে এখনো তার কাছে আসবে, বসবে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু এখনো নেতৃত্ব দিতে সক্ষম। সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনি বলেছেন আমার দলের যেহেতু কয়েকটি বিষয়ে যে আসলে দল কিভাবে পারছে, আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করলে দলের এক ধরনের চিত্র হবে, আর তার আগমনের আগ পর্যন্ত দলের এক ধরনের চিত্র থাকবে। এখন অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন আপনার মিডিয়া তো বসে থাকবে না, কেউ তো কথা বলা বন্ধ করবে না। যেমন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, এই যে গত কয়েকদিন আগে একজন দলের সিনিয়র নেতা তিনি বললেন যে মাহফিল, রাতভর মাহফিল হয়, মজলিস হয়, তারপরে হেলিকপ্টারে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে, আলেমদের কাজ হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্য, এইসব তো ফাইজলামি কথাবার্তা, এগুলো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ এগুলো বলেছে, আপনাকে কে বলার অনুমতি দিয়েছে? বিএনপির কোন নেতাকর্মী, কোন আলেম, কারি, মুয়াজ্জিন, হাফেজ, ইসলামিক কোন স্কলারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, এটা স্ববিরোধী। কারণ বিএনপি একটি মহাসমুদ্র, এই দলের মধ্যে সমগ্র জাতের প্রজাতের মানুষ থাকবে। আমার আদর্শের বিরুদ্ধেও একজন ব্যক্তি সামনে এসে বলবে, এই যেমন রহমানী ভাই এখানে বসা আছে, উনি আমাদেরকে তুলাধরা করবে, উনি আলেম, ওনার দায়িত্ব, সেটা আমাকে সহ্য করতে হবে, শুনতে হবে, কারণ আমি পলিটিশিয়ান, আমি তো তার সাথে কাউন্টারে যাব না। কিন্তু এরকম কিছু কিছু ব্যক্তি আজকের এই আলেমদেরকে বিতর্কিত যদি করতে চায়, তারা কখনোই সফল হবে না। বিএনপি সরকার গঠন করলেও অন্য এমপি হতে পারবে না, কারণ বাংলাদেশের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। এক রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার সমগ্র লঙ্গি জাঙ্গা সব সহ পালাতে হয়েছে, বাংলাদেশে গণভবনে তিনি থাকতে পারেন। আরেকজন নেতা কয়েকদিন আগে, আমি যদিও এটার উপরে বক্তব্য দিয়েছিলাম, তিনিও মন্তব্য করে বলেছেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় বিরোধী শক্তির বিচার চালু করেছে, শেখ মুজিব এটাকে বন্ধ করেছিল, শেখ হাসিনা যেটা চালু করেছে বিএনপি কে আসলেও সেটা আবার চালু করতে হবে। ধান্দাবাজির জায়গা পান না, কাকে চালু করবেন? আপনি কি মনে করেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা, বিএনপির নেতা, তাকে কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে ফাঁসি দেওয়া হয়েছে? কখনোই নয়, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। তারপরে গোলাম আজম বলেন, কাদের মোল্লা বলেন, নিজামী বলেন, এর একটা মানুষের নাম ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধের কোনো খাতাই ছিল না। তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে? এই দলের এই মতের না, এটা হবে না। বিএনপির রাজনীতি হবে উদার গণতান্ত্রিক ৩১ দফা দাবি, যেটা তারেক রহমান সাহেব দেশবাসীকে বারবার বলার চেষ্টা করছেন। সংস্কার এই বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এই তারেক রহমান সাহেব নীতিগতভাবে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। তিনি কিন্তু ঐক্য ধরে রাখতে চাচ্ছেন। আমি জানি না কোন কারণে বিভিন্ন উপায়ে এই জায়গায় বিভিন্ন ধরনের অনৈক্য হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের যদি কোনো আলেম এখন ঐক্যবদ্ধ হয়, তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন? আলেমরা এত 16 বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা বসতে পারে না, আলেমরা খাইতে পারে না, তখন বললাম আলেমরা কেন বসে না। এখন আবার আলেম বসছে, আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই। বসছে ভালো কথা, আলেম বসুক, আলেম খাক, আলেম মিলাদ পড়ুক, আলেম নেতৃত্ব দিক, তাতে আমার কি সমস্যা? আমি আমার কথা বলবো, আলেমের কথা বলবে। আমি ধন্যবাদ জানাই ওই আলেমদেরকে, বিশেষ করে আজকে দেখলাম একজন চরমনাইয়ের পীরের সাথে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে। খারাপ কি? ওনার দেশের প্রয়োজনে কথা বলুক, জাতির প্রয়োজনে কথা বলুক, নেতৃত্ব দিক। আওয়ামী লীগ এই দেশে আসতে পারবে না। আওয়ামী লীগের অবর্তমানে এই দেশে বিরোধী দল দরকার আছে, সরকারি দল দরকার আছে। অতএব আমাদের মধ্য থেকেই যদি কেউ সরকার গঠন করে এবং বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। এই আলেমরা যদি সংসদের প্রধান বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। অতএব দোষের কিছু নাই। আমি শফিক সাহেবকে ধন্যবাদ জানাই, উনি ঝালকাঠির কায়েদ সাহেব হুজুরের দরবারে কয়েকদিন আগে গিয়েছেন, তারপরে সারসিনাতে গিয়েছেন, আজকে চরমনায় গিয়েছেন, সম্ভবত উনি মামুনুল সহ অনেক আলেম সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন। অন্যরা ওনাদের রাজনীতি করবে, তাদেরকে সেই জায়গায় আমি মনে করি জিয়াউর রহমানের সত্যিকার যে
আমাদের জি, বন্ধু স্বাগত। ছিল বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন। সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার। আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে। এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল। আমি প্রায় একটা কথা বলি, আগে অনুমান করে বলেছি, আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে, সেটার ভিত্তিতেই বলছি। বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন। আমি একটু নিউজের অংশটা পড়ি। সমকাল একটা রিপোর্ট করেছে, যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। এখানে এভাবে লেখা হচ্ছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটা ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে। বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো। অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে, সেটি সম্ভব হয়নি। আমি অনেকবার এই কথাটা বলেছি, যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না। তার যে বয়স, এটা একটা বড় ব্যাপার। একই সাথে তার অনেকগুলো রোগ আছে, তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে, ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে 5 বছর 6 বছর আগে হতো, 7 বছর আগে হতো, আরও আগে হতো, তাহলে কি দাঁড়াতে পারতো? খুব ভালো সম্ভাবনা থাকতো একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরও বেশ খানিকটা বাড়িয়ে দেবে। আমরা যারা জানি, বেসিকটুকু হচ্ছে লিভারের সিরোসিস যখন হয়, লিভার ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয়, যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না। যখন ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়, একটা অংশ দিয়ে দেওয়া গেলেই এটা খুবই, মানে লিভারের পুরো অংশ দরকার হয় না, একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে। তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে। সেই সুযোগটা শেষ হয়ে গেল। কেন সুযোগটা শেষ হয়ে গেল? কারণ তিনি আপোষ করেননি। কথাটা বহুবার বলছে, আবার বলা দরকার, বারবার বলা দরকার, কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। আমি বিশ্বাস করি সেটা হবে। এর মানে এই নন তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে। তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন, রাজনৈতিক নেতা হিসাবে একটা দলের প্রধান হিসাবে তার নিশ্চয়ই ব্যর্থতা আছে। তিনি 3 বার ক্ষমতায় ছিলেন টেকনিক্যালি, একবার তো আসলে অল্প কিছুদিনের জন্য, মূলত 2 বার রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। প্রথমবার, দ্বিতীয়বার, 2 বারই নিশ্চয়ই তিনি অনেক ভুল করেছেন। বিশেষ করে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে ভুলের পরিমাণ বেশি ছিল। সবকিছু বিবেচনায় নিয়ে বলছি, তারপরও গণতন্ত্রের লড়াইয়ের জন্য তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ধাপে ধাপে তিনি যা করেছেন সেটা। এই আলাপগুলো করা দরকার, কারণ জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিশেষ করে স্টুডেন্টদের দিক থেকে প্রথম দিকে তারা আস্তে আস্তে তাদের সেই অবস্থান থেকে হয়তো সরে আসছেন কিছুটা। ক্রেডিট ক্লেম করা শুরু হয়েছে যে শেখ হাসিনার পতনের পেছনে ক্রেডিট কার? বিএনপি পারে নাই, বিএনপি 28 অক্টোবর পারে নাই, এতদিন পারেন নাই, এতদিন কেন মানুষ নামে নাই? এসব প্রশ্ন করা হয়েছিল এবং এখনো করা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঐক্যের ফাটল তৈরি হওয়ার পেছনে এটাও বড় ফ্যাক্টরগুলোর একটা। যাই হোক, সেটা অন্য আলোচনা, আজ সেখানে যাচ্ছি না। কিন্তু একাধিক ভিডিও করেছি, বিশেষ করে মুভমেন্টের পর যখন খুব অল্প সময়ের মধ্যে ক্রেডিট ক্লেম করা শুরু হয়, ইনডিরেক্টলি একজন কথিত মাস্টার মাইন্ডকে সামনে আনা হয় এবং তিনি নিজেও তার বক্তব্যে এই একই ধরনের দাবি ইনডিরেক্টলি করেন, তখন এটা যে সেই কাজ নয়। এবং শুধু সেটা না, বিএনপির মতো একটা দল কিভাবে এই মুভমেন্টটাকে, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী লড়াইটাকে ধরে রেখেছিল, কি কি কারণে তাদের বিরাট অবদান আছে, সেই আলাপ করেছি। বিএনপিও নয়, জামাত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে 15 সাল পর্যন্ত। একটা পর্যায়ে তারা থেমে গিয়েছিল, কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত তারা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল। বিশেষ করে তাদের নেতাদের যখন যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসিতে ঝুলানো হচ্ছিল তখন। আর আমরা অন্যান্যদেরকেও ছোট করবো কেন, সংখ্যায় হয়তো কম, কিন্তু তারপরও মানে জনসংখ্যার দিক থেকে বলছি, সমর্থক সংখ্যার দিক থেকে বলছি, কর্মী সংখ্যার দিক থেকে বলছি কম, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল তারপর মাঠে ছিল। গণতন্ত্র মঞ্চ খুব ভাইব্রেন্টলি মাঠে ছিল, তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ইভেন 24 সালের শেষের অংশেও যখন নির্বাচনের আগে আর কেউ মাঠে ছিল না, তখন গণতন্ত্র মঞ্চ ছিল, গণতন্ত্র মঞ্চ মাঠে ছিল। যে কথাটা বলছিলাম, এটা একটা লম্বা লড়াইয়ের ইতিহাস। কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গাটা কোথায়? আমি এভাবে যদি বলি যে 14 সালে নির্বাচনে যাননি তিনি, তার উপরে যথেষ্ট ইনফ্লুয়েন্স ছিল। কেউ বলেন উনি 14 সালে নির্বাচনে গেলে ভালো করতেন, কারণ এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ফেয়ার হয়েছিল এবং আওয়ামী লীগ হেরেছিল বিএনপির কাছে বলে অনেকে বলছেন যে শেখ হাসিনা কি যেন মিনিস্ট্রি দিতে চেয়েছে, এগুলো নিলে বিএনপি জিতে যেত। আমি একেবারেই মনে করি না। যে আর্গুমেন্টটা আছে, একটা হাইপোথেসিস আছে এরকম যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আওয়ামী লীগ দিয়ে মূলত টেস্ট করার চেষ্টা করেছে আসলে পরিস্থিতি কি, তারপর তারা ন্যাশনাল ইলেকশন স্ট্র্যাটেজি ব্যবহার করবে। আমি মনে করি এটা দুটো কারণে ছিল, একটা হলো পরীক্ষা করে দেখা, আর একটা বিএনপিকে নির্বাচনে আনা যায় কিনা এটা দিয়ে। ধরো টোপ যে তুমি তো জিতে গেছো, নির্বাচনে আসো। জাতীয় নির্বাচন শেখ হাসিনা ম্যানিপুলেট করতেন। বিএনপির অধীনে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথাকথিত থেকেও থাকতো, কিছু আসতো যেত না। এরকম আরও কয়েকটা মন্ত্রণালয় দিলেও কিছু আসতো যেত না। শেখ হাসিনা যেখানে বসে আছেন, দিনের শেষে সবকিছু সেভাবেই হতো। বরং বিএনপি ওই নির্বাচনে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে বৈধতা দিতেন। 18 সালে বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছিল কারণ তার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারতো, বাতিল করে সে ধারের শীষ মার্কাটা অন্য কাউকে দিয়ে দেওয়ার প্রবাবিলিটি ছিল। বিএনপি 18 সালেও যে খুবই কনভিন্সড হয়ে নির্বাচনে গেছে, আমি সেটা মনে করি না। কিন্তু সেই নির্বাচনেই আওয়ামী লীগের সাথে আতাত করতে যদি বিএনপি করতো, বিএনপির সাথে সেই অফার ছিল, সেখানেই এসে বেগম খালেদা জিয়া তার ট্রিটমেন্ট আরও বেশ আগে নিতে পারতেন।
18 সালের নির্বাচনে তিনি রীতিমতো জেলে, তার আগে তাকে জেলে পাঠানো হয় এবং তিনি যদি সেই আন্ডারস্ট্যান্ডিং আসতেন উনি জেলে থাকতেন না, উনি জামিন পেয়ে যেতেন, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন। কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। বিএনপি রাস্তায় থেকেছে, ফাইট করেছে, সেই কারণেই শেখ হাসিনাকে ইতিহাসের বিভৎসতম ঘটনাটা ঘটাতে হয়েছিল 18 সালে। জাস্ট খালেদা জিয়া তার সাথে আঁতাত করেননি বলে, আপোষ করেননি বলে 53 জন প্রার্থী শারীরিকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন। বহু প্রার্থী কারাগারে ছিলেন এবং সেই কুখ্যাত রাতের ভোট এটা করতে হয়েছিল কারণ বেগম খালেদা জিয়া তার সাথে আঁতাত করেননি। ওই একটা ভোট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার লেজিটিমেসি একেবারে শেষ করে দিয়েছিল। 14 এক ধাপ, তারপর 18 এবং 24 সালের কথাও বলছি। 24 সালেও তখন খালেদা জিয়া অনেক দুর্বল হয়ে পড়েছেন, তিনি হসপিটালে ছিলেন সেই সময়টাতে, নির্বাচনের আগে দীর্ঘ সময়। তার সাথে দেখা করেছেন তার দলের বাইরের কোনো রাজনৈতিক নেতা, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এভাবে বলেছেন, উনি খুব স্ট্রংলি একটা কথা বলেছেন যে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না, কেউ যেন নির্বাচনে না যায়। আপনারা কনভিন্স করার চেষ্টা করেন সবাইকে সাথে নিয়ে নির্বাচন থেকে দূরে থাকুন। এখানেও বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করেননি। উনি বাসায় ছিলেন, উনি সরকারি এক্সিকিউটিভ অর্ডারে বাইরে এসেছেন, কিন্তু ওনাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছিল না। রেজাল্ট কি হতো সেটা পরের কথা, কিন্তু বিদেশে গিয়ে দেখার যে স্কোপ ছিল সেই সুযোগটা উনি নেননি। উনি কম্প্রোমাইজ করেন। এগেইন 24 সালে যদি কম্প্রোমাইজ করতেন তাকে বিদেশে যাওয়ার পারমিশন তখনই দিয়ে দেওয়া হতো। আওয়ামী লীগ মরিয়া ছিল কোনো না কোনোভাবে কিছু মানুষজনকে বাইরে থেকে নির্বাচিত করিয়ে আনা। দুটো দোকান খোলা হয়েছিল, তৃণমূল, বিএনপি এবং বিএনপির সিগনিফিকেন্ট কাউকে নিতে পারেনি, নিতে পারলে জিতিয়ে আনতো। যারা গেছে, জেনারেল ইব্রাহিম, শাহজাহান ওমর, যাদেরকে জিতিয়ে আনা হয়েছিল সেভাবে জিতিয়ে আনা হতো, কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। এটাই বেগম খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে একটা রাজনৈতিক দলকে গড়ে তোলা। রাজনৈতিক দল আসলে বিএনপি হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার হাত ধরে, আমাদের এটা বলতেই হবে। জেনারেল জিয়া যখন ক্ষমতায় আসলেন এবং এরপর যখন প্রেসিডেন্ট হলেন তিনি দল তৈরি করলেন, কিন্তু একটা ক্ষমতায় থেকে একটা দলকে আসলে দল হিসাবে বোঝা কঠিন, কারণ ক্ষমতার একটা আলাদা অরা আছে, ওটার মধ্যে সবাই থাকতে চায়, আসতে চায়। ক্ষমতা নানান রকম মজা নিতে, বেনিফিট নিতে অনেকে এসে হাজির হয়। সুতরাং সেই দলটা যখন আর ক্ষমতায় থাকে না তখন সে কিভাবে দল হিসাবে কাজ করছে সেটা দেখার। সুতরাং বেগম খালেদা জিয়ার হাত ধরেই বিএনপি নামের এই দলটা তৈরি হয়েছে আদতে রাজনৈতিক দল হিসেবে, আমি বিশ্বাস করি। সেটা এরশাদ বিরোধী আন্দোলনের সময় এবং খুবই রাইট ডিসিশনস নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে। 86 নির্বাচনে যাননি, মানে তখনই তার আপসহীন সেই ভাবমূর্তি গড়ে উঠেছিল এবং আরেকজন শেখ হাসিনা বেইমান হয়ে উঠেছিলেন, যিনি বেইমান হবে ঘোষণা দিয়ে পর তিনি নির্বাচনে গেছেন এবং তার সেই লড়াই পরবর্তীতে এরশাদ পতনের সাথে যুক্ত, ক্ষমতায় আসা এবং ফাইনালি 8 সালের পর থেকে, বিশেষ করে 11 সালের পর থেকে যখন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, বরিশালে এসে আলোড়ন সৃষ্টি করে গেলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং বৃহত্তর বরিশালের রাজনীতিতে সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট বরিশালের এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আমি লক্ষ্য করলাম। দর্শক, বরিশালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা, সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি। আমিরে জামাত বরিশালে এসেছেন, বরিশালের চরমোনাই দরবারে গিয়েছেন। চরমোনাই সফর জামাত ইসলামের পার্সপেক্টিভ থেকে শতভাগ সফল। জামাত ইসলামী যে উদার, তাদের মধ্যে যে কোনো হিংসা বিদ্বেষ নেই, তারা যে কাউকে আপন করে নিতে পারে, তারা যে ঐক্য প্রায়সী, জামাতের হাতে যে দেশ নিরাপদ, হিংসা বিদ্বেষ হানাহানি মুক্তভাবে দেশটা যে চালাতে জামাত ইসলামী সক্ষম, তাদের মানসিকতাটা যে এটা, উইদাউট হ্যাভিং এনি ইনভাইটেশন চরমোনাই ভিজিটের মধ্য দিয়ে আমিরে জামাত সেটা আরেকবার প্রমাণ করে দিলেন যে চরমোনাই জামাত ইসলামীকে কোনো ইসলামী দল মনে করে না, ফেরকায় বাতেলা হিসাবে স্পষ্ট লিখিত ফতোয়া আছে তাদের, সেই চরমোনাইকে বুকে জড়িয়ে নিলেন। এর মানে এই জামাত ইসলামীর পক্ষেই বহু বিভক্ত এই জাতিকে একটা ইনক্লুসিভ ক্যারেক্টারের মধ্যে এনে দেশ পরিচালনা করা সম্ভব। সেটা প্রমাণিত হলো যে তাদেরকে যারা একেবারে ফেরকায় বাতেলা মনে করে তাদেরকে কাছে টেনে নিতে পারেন, সর্বোচ্চ উদারতা দেখাতে পারেন, সর্বোচ্চ সম্মান দিতে পারেন, তাদেরকে হকের সার্টিফিকেট দিয়ে আসতে পারেন। এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশব্যাপী। শুধু এটা নয় দর্শক, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই বরিশাল বিভাগ, বরিশাল মহানগরী, বরিশাল জেলায় জামাত ইসলামী সাংগঠনিকভাবে যথেষ্ট দুর্বল। বৃহত্তর বরিশালে আমার জানা মতে এমন কোনো জায়গা নেই যেটা জামাত অধ্যুষিত বলা যায়, যেটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা বিভিন্ন জায়গায় আছে, বগুড়া, দিনাজপুর। বরিশালে এরকম কোনো জায়গা নেই। বরিশালে এমপি হতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কিন্তু তার এলাকায় সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল। এটা ব্যক্তি সাইদির ভোট ছিল, জামাতের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী নয় এবং এখন সেই অবস্থান নেই। এখন তার ছেলেরা সাইদি সাহেব যে পরিমাণ ভোট পেতেন সেই ভোট ধরে রাখতে পারবেন না, বাস্তবতা এটাই। কারণ সাইদি সাহেবের ছেলেরা তো আর সাইদি নয়। বাংলাদেশের ভোলা অঞ্চলে বরগুনার কিছু জায়গায় জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী, কিন্তু গণভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, বিষয়টা কিন্তু এতদিন এরকম ছিল না। কিন্তু এই সম্মেলনের মধ্য দিয়ে অনেক প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি। বরিশাল অঞ্চলের প্রত্যেকটা গ্রাম থেকে অ্যাজিব যে ঘরে ঘরে থেকে লোকজন এসেছে জামাত ইসলামের এই সম্মেলনে। কোন একটা এলাকায় এই কজন জামাত আছে এটা অকল্পনীয় ছিল আর 1-1.5 বছর আগেও, কিন্তু আমার বিশ্লেষণে উঠে এসেছে ওই এলাকার প্রত্যেকটা ঘর থেকে ঘরে 1-2 সমাবেশে এসেছে। এর মানে একটা ঘর থেকে একজন সমাবেশে আসা মানে ওই ঘরে 2-3-4টা ভোট আছে জামাতের। মানে পরিস্থিতি এমন হয়েছে জামাত ইসলামী জুলুমের শিকার হতে হতে, আওয়ামী লীগ বিএনপি অপকর্ম জাতি দেখতে দেখতে অটোমেটিক্যালি জামাত ইসলামের দাওয়াত ওইভাবে পায়নি। জামাত
হয়তোবা এই দক্ষিণাঞ্চলের মানুষ এইভাবে ইমপ্রেস করতে পারেনি, কিন্তু পরিস্থিতির কারণে, সার্কামস্টেন্সের কারণে তারা জামাতের প্রতি ইমপ্রেসড। তারা অটো জামাত হয়ে গিয়েছে, তারা জামাতের ভোটার হয়ে গিয়েছে, তারা জামাতকে চায়। বরিশালের ঘরে ঘরে, রাস্তায়, হাটে বাজারে স্লোগান উঠেছে, বিএনপি আওয়ামী লীগ দেখেছি, এবার জামাত দেখবো। জামাতকে সবাই চায়। লোকে লোকারণ্য। হ্যাঁ, লোক কিরকম হয়েছে এটা নিয়ে নানান মিথ আছে। 5 লক্ষ টার্গেট ছিল আমার অবজারভেশনে, 50-60 হাজার লোক হয়েছে। এসে না 50-60 হাজার লোক হওয়া মানে, 50-60 হাজার কর্মী হওয়া মানে, আমি 1 লাখই ধরি, এর চাইতে বেশি এটা বললে অ্যাটলিস্ট এগুলো আমাদেরকে বুঝাবেন না। কারো কারো মতে উপস্থিত অনেকে যেটা বলেছে এটা 50-60 হাজার হতে পারে, ঠিক আছে, আমি 50-60 বা 1 লাখ ধরলাম। এর অর্থই হচ্ছে জামাত ইসলামী বরিশাল অঞ্চলে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, যাচ্ছে। আগামী দিনের বরিশালের নির্বাচনী রাজনীতিতে যদি জামাত ইসলাম সঠিক প্রার্থী বাছাই করতে পারে, যোগ্য প্রার্থী, ক্যারিশমেটিক লিডারশিপ বের করে আনতে পারে, তারুণ্যকে প্রাধান্য দিতে পারে, ঘরে ঘরে জামাত ইসলাম পৌঁছে যাবে এবং নির্বাচনী রাজনীতি ভালো করবে। তবে হ্যাঁ, ট্র্যাডিশনাল সেটআপে যদি চলে, যোগ্য প্রার্থীকে যদি নমিনেশন না দিতে পারে, যে প্রার্থীকে চেনে না কিন্তু মানুষ ভোট দিতে চায় জামাতকে, কিন্তু কাকে ভোট দেবে তাকে চেনে না, এরকম হলে এই ভোটগুলো শীঘ্রই অন্য কোথাও শিফট করবে। অতএব জনগণের এই উত্তাল এবং স্রোতের মতো স্লোগান সমর্থন যদি ধরে রাখতে হয়, যোগ্য লিডারশিপ দরকার, যার সেভিয়ার ক্রাইসিস গ্রেটার বরিশালে আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা জামাত স্পেশালি ফোকাস করে যদি কাজ করে, জনগণের সমর্থনের কমতি নেই, এটাকে জাস্ট কাজে লাগানোর পালা। আমি জামাতের উপস্থিতিতে প্রত্যেক ঘরে ঘরে গ্রেটার বরিশালে একটা রব উঠেছিল যে ডাক্তার শফিকুর রহমান আসবেন, কে যাবে কে যাবে না, কিভাবে যাবে। কয়েক সপ্তাহ যাবত প্রস্তুতি চলেছে। এত জনসমর্থন জামাতের প্রতি, এটা 1 বছর আগে অকল্পনীয় ছিল। দর্শক, আগে গণহত্যার বিচার, পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর ডাক্তার তাহের বা অন্য জামাত নেতারা গুলিয়ে ফেলেন, তারা দিতে পারেন না। আওয়ামী লীগ প্রশ্ন অবস্থান কি গুলিয়ে ফেলেন, বিভ্রান্তি তৈরি করে, মানুষ জামাতের সন্দেহ করে। আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে জাতীয় নির্বাচন, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারেন, কিন্তু আমির জামাত ঠিকই দিতে পারেন। আমির জামাতকে চরমনাইতে বসে প্রশ্ন করা হয়েছে যে আগে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, আমির জামাত বলেছেন আগে সংস্কারটা হোক, তারপরে দেখবো। মানে আগে সংস্কার, আগে আওয়ামী লীগের বিচার, তারপরে বাকি কথাগুলো। এটাই হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, এটাই শিক্ষার্থীরা বলছে, তরুণ প্রজন্ম বলছে। আমির জামাতের বক্তব্যে তারুণ্যের রিফ্লেকশন, কিন্তু অন্য জামাত নেতারা অনেকে গুলিয়ে ফেলেন। ডাক্তার শফিকুর রহমান থেকে শিখেন, ফিরে এসে নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করুন। শেখ হাসিনাকে ডাক্তার শফিকুর রহমান এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না শেখ হাসিনা। আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে এই মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। 21 জানুয়ারি মঙ্গলবার দুপুরে বরিশাল হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর জেলা জামাতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক, তাদের দলের বিচার হোক। তো দলের বিচারও কিন্তু জামাত চায়। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন, তো দেশপ্রেমিক হলে আসেন না, বিচার মোকাবেলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন, আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন। আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলামী। উল্লেখ করে তিনি বলেন, জামাত ইসলামী নিষিদ্ধ করার 4 দিন পর তারা নিজেরা নিষিদ্ধ হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন এর রিওয়ার্ড এখন জামাত ইসলামী এই দুর্বল সাংগঠনিক এলাকা বরিশাল ও জামাত ইসলামীর বিপুল উপচে পড়া জনসমর্থনের মাধ্যমে এই রিওয়ার্ড পাচ্ছে যে মজলুম জামাত ইসলামীকে আল্লাহ নজর দিয়েছেন। এত জনসমর্থন অকল্পনীয়। দলটির প্রধান বলেন, স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয়, কিন্তু এভাবে বুক পেতে জীবন দেওয়া আবু সাইদের ঘটনা বিরল। আবু সাইদ মুক্তির মহানায়ক, জুলাই আগস্ট শহীদরা যে জন্য জীবন দিয়েছে তার লড়াইটা আমাদের চালিয়ে। ওই যে কথাটা চাঁদাবাজদের বিরুদ্ধে, এগুলো বলেন এবং বরিশাল অঞ্চলের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। ভোলার গ্যাস সারা দেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক। আরেকটি সেতু বরিশাল থেকে ভোলায় যাক, ভোলা সহ পুরো বরিশাল বিভাগের উন্নতি দেখতে চাই। আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশাল বাসী করে দায়ী পূরণ করে। মানে বরিশালে গ্যাস আসবে, জামাত ক্ষমতা আসলে ভোলা বরিশাল সেতু হবে, ভাঙা কুয়াকাটা সড়ক 4 লেন হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।